একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সংবিধান সমূহের উপলব্ধিকরণ, সংজ্ঞা ও প্রকারভেদ। এই চ্যাপ্টারের আন্ডারে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। প্রথমেই দিয়েছে সংবিধানের সংজ্ঞা। সংবিধানের সংজ্ঞাটা আমরা কি করব? সুষ্ঠুভাবে রাষ্ট্রকে পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুনের সমষ্টিকে সংবিধান বলে। বলছে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য, সুষ্ঠুভাবে মানে ভালোভাবে যদি আমরা রাষ্ট্রটাকে পরিচালনা করতে চাই, তার জন্য একান্তভাবে প্রয়োজনীয় হচ্ছে কিছু নিয়ম কানুন, তার সমষ্টিকেই বলা হয় সংবিধান। এটা হচ্ছে আর কি সংবিধানের একটা জনসাধারণ মতে সংজ্ঞা। আর লর্ড ব্রাইসের ভাষায় সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। পরীক্ষায় পড়েছে যে সংবিধানের সংজ্ঞা দাও, তখন যদি আমরা কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিয়ে তিনি কি বলেছেন, সংবিধান বলতে কি বোঝায়, সেটা যদি দিই, সেটা আমাদের ক্ষেত্রে কি হয়, নাম্বারটা বেশি তুলতে সাহায্য করে। যেহেতু তোমাদের এবারে ওএমআরএ পরীক্ষা এসব কাকে বলে লিখতে হবে না, তবু তোমাদের জেনে রাখার জন্য একান্তভাবে প্রয়োজনীয় হলো আমরা যে সংবিধান চ্যাপ্টারটা পড়ছি, সংবিধানটা কি? সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। আর আগেরটা কি বলেছিলাম? সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে মৌলিক প্রয়োজনীয় নিয়ম কানুনের সমষ্টি হলো সংবিধান, অর্থাৎ নিয়ম। সংবিধান বলতে তাহলে কি বোঝাতে চাইছে? সংবিধান বলতে চাইছে হচ্ছে নিয়ম, আইন, যেটা না থাকলে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে না। আমরা যদি নিয়ম না মানি, সেটা কখনোই আমাদের রাষ্ট্র পরিচালনা করতে সাহায্য করবে না। সেই জন্য আমাদের এইটা তৈরি হয়েছে সংবিধান। এবার আমাদের দ্বিতীয় টপিক ছিল সংবিধানের প্রকারভেদ। সংবিধানের প্রকারভেদটা দেখো, গতানুগতিকভাবে সংবিধানকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। সংবিধান একটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান, একটা হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত সংবিধান বলতে কি বোঝো আর অলিখিত সংবিধান বলতে কি বোঝো, সেটাই হচ্ছে আমাদের পরের টপিক, এবং এখানে একবারে পার্থক্যটাও জানতে চেয়েছি। লিখিত সংবিধান কি? কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, তাকে বলা হয় লিখিত সংবিধান। আমরা এক কথায় কি বলতে পারি? লিখিত সংবিধান মানে হচ্ছে যেটা লেখা রয়েছে, লিখিত রয়েছে। এই লিখিত সংবিধানের একটি দেশের উদাহরণের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং আমাদের ভারত। আরেকবার বলি, লিখিত সংবিধান কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, তাকে লিখিত সংবিধান বলে। মানে লিপিবদ্ধ করা থাকে মানে লিখিত থাকে, তাকে বলা হয় লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানের দেশের উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত। এরপর আসছে অলিখিত সংবিধান। শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন তাকে অলিখিত সংবিধান বলে। এই অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম হলো ব্রিটেন। এই অলিখিত মানে কি? যেটা লেখা নেই, লিখিত নেই যে সংবিধান, সেটা হচ্ছে অলিখিত। এই লর্ড ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এই সংবিধানের লিখিত ও অলিখিত এই ভাগ করাকে অবৈজ্ঞানিক বলে মনে করেছেন। তারা সংবিধানকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন, অর্থাৎ দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমাদের এর পরের টপিকটা দিয়েছিল যে লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য। এবার আমরা পার্থক্যটা একটু দেখে নিই। পার্থক্যটা দেখো, লিখিত সংবিধান একটি সংবিধান পরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। অলিখিত সংবিধান প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি, বিচারালয়ের রায় প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। 2 নম্বর, যেসব দেশে সংবিধান লিখিত হয়
সেই সব দেশের নাগরিক মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ থাকে। সংবিধান অলিখিত হলে কোনো কোনো অধিকার নাগরিকদের মৌলিক অধিকার সে সম্পর্কে তাদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে না। লিখিত সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের কার্যালয়ে নির্দিষ্ট করা থাকে। অলিখিত সংবিধানে বিচার বিভাগের হাতে কার্যত এরূপ কোনো ক্ষমতা থাকে না। সহজ ভাষায় মাথায় পুরে নেওয়ার জন্য বলছি, লিখিত সংবিধান লেখা থাকে, অলিখিত সংবিধান লেখা থাকে না। লিখিত সংবিধান আনুষ্ঠানিকভাবে ঘোষিত করা হয় যেহেতু এটা লেখা রয়েছে, আর অলিখিত সংবিধান কি, এটা যেহেতু লেখা থাকে না, এর কোনো এরম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কোনো নিয়মই থাকে না। লিখিত সংবিধান সরকারি বিভিন্ন কার্যাবলী নির্দিষ্ট করে বলা থাকে, অলিখিত সংবিধানে এরকম কোনো ব্যাপার থাকে না। আর আমরা যে এই যে আগের পাতায় পড়লাম যে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হয়, লর্ড ব্রাইস এবং অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীদের মতে তারা যে দুটো ভাগ বলেছে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। এই সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে? আইনসভা সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন করতে পারে তখন তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। বলছে আইনসভা যখন সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটের সাংবিধানিক সংশোধন করতে পারে তখন তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে, মানে যেটা সহজেই পরিবর্তন করা যায়। উদাহরণ হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড। আর দুষ্পরিবর্তনীয় কি? যে সংবিধান পরিবর্তন বা সংশোধন করা যায় না। যে সংবিধান পরিবর্তন ও সংশোধন করা যায় না, কিংবা করতে গেলে অনেক পর্যায়ের পর ওটা পরিবর্তন করা যায়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। এরকম একটা দেশের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র।